নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহারে নীতিশ কুমার তার দলের সঙ্গে বৈঠক করছেন যখন, ঠিক তখন এই মুহূর্তে মহারাষ্ট্র থেকে খবর উঠে আসছে যে একনাথ শিন্ডে তার দলটা আদৌ শেষ পর্যন্ত বাঁচাতে পারবেন। তো তিনি তো উদ্ধব ঠাকরের দলটা ভেঙে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরকার গঠন করেছেন সিন্দেকুর দল নিয়ে, কিন্তু সেই সিন্দেকুর দল শেষ পর্যন্ত তিনি রাখতে পারবেন। তো এই নিয়ে গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে এবং সেই পরিবর্তনটা এমন পর্যন্ত যে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপমুখ্যমন্ত্রী রীতিমতন কথা বন্ধ করে রেখেছিলেন বেশ কিছু সময়ের জন্য, এবং সরকারি যে মিটিং সেখানেও পর্যন্ত তিনি যাননি, অর্থাৎ একনাথ শিন্ডে যাননি। এই একনাথ শিন্ডেকেই আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে 2022 সালে উদ্ধব ঠাকরের দল ভেঙে তিনি রীতিমতন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন এনডিএর তরফ থেকে তিনি মুখ্যমন্ত্রী হবেন বলে। কিন্তু 2024-এর বিধানসভা ইলেকশন আসতেই দেখা গেল যেটা দেবেন্দ্র ফডনবিস তাকে একদম সরাসরি মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো, একনাথ শিন্ডে তাকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। কিন্তু সেখানেই কি শেষ? সেখানেই বোধহয় শেষ নয়, এবং সেই জায়গাটাই এই মুহূর্তে একনাথ শিন্ডে ভয় পাচ্ছেন তার দল সম্পূর্ণ ভেঙে যাবে না তো, সম্পূর্ণ সমস্ত বিধায়ক সাংসদরা সবাই বিজেপির দিকে চলে যাবেন না তো, সেরকম একটা চেষ্টা ভারতীয় জনতা পার্টি করছে। তেমনই খবর উঠে আসছে এই মুহূর্তে। সমস্তটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে একনাথ শিন্ডে তিনি অন্যতম একজন এনডিএ শরিক, এবং সেই জায়গা থেকে তিনি 7 জন সাংসদ দিয়ে সাপোর্টও করছেন এনডিএ কে দিল্লিতে লোকসভাতে, এবং সেইখানটাই কিন্তু একনাথ শিন্ডে অন্যতম একটা দখল রয়েছে। কিন্তু ইতিমধ্যেই যে খবরটা উঠে এসছে, বিহার নিয়ে আমরা ব্যস্ত ছিলাম বলে মহারাষ্ট্রের দিকে যে খবরটা সেটাকে দিকে বিশেষ কারোর চোখ যায়নি। গুরুতর এই মুহূর্তে প্রেক্ষাপট তৈরি হয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। মুখ্যমন্ত্রীর যে ডাকা বৈঠক সেখানে গেলেন না একনাথ শিন্ডে বা তার দলের কোনো বিধায়ক, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হয়েছিল। তার পরবর্তীতে যা খবর এই মুহূর্তে শোনা যাচ্ছে যে দিল্লি থেকে কোনো একটা ফোন গিয়েছিল একনাথ শিন্ডের কাছে, তার পরবর্তীতে তিনি দেবেন্দ্র ফডনবিস তার সঙ্গে দেখা করতে চান, এবং সম্পূর্ণ বিষয়টা আপাতত একটা চুক্তি সাইন হয়েছে। এবং সেই চুক্তিটার মধ্যে রীতিমতন যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে আপনি আমার দল ভাঙাবেন না, আমি আপনার দল ভাঙাবো না, এরকম একটা কথা। তার কারণ একনাথ শিন্ডে তিনি কোনো একটা জায়গাতে বিজেপির থেকে কোনো একটা মানুষকে নিয়ে চলে এসেছিলেন, নেতাকে নিয়ে চলে এসেছেন, যে জায়গার বিধায়ক ছিলেন তিনি উল্লাসনগর, এবং সেই কাজটা একনাথ শিন্ডে করার পরেই বিজেপির মতোই খেলাটা করেছে, এবং একনাথ শিন্ডের বিশেষ কিছু মানুষজন, খুব কাছাকাছির কিছু মানুষজনকে একদম সরাসরি তাদের দলে নিয়ে চলে গেছে। সেটা তাদের কাছে খুব বড় ব্যাপার নয়, এবং সেইটা করার পর থেকে একনাথ শিন্ডে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছেন, এবং চাপে পড়ে তিনি বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আঞ্চলিক দলের কোনো গুরুত্বই থাকবে না, এবং আঞ্চলিক দলের যে গুরুত্ব না থাক সেটাই যে বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ বলেছিলেন সেটা তো আমাদের সবার মনেই আছে। একদম রাষ্ট্রীয় অধ্যক্ষ বলেছে ন্যাশনাল পলিটিক্সে আঞ্চলিক দলের থাকার কোনো দরকারই নেই, এবং সমস্ত আঞ্চলিক দল বিভিন্ন গাঠবন্ধনের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া উচিত। অর্থাৎ মূল যে দল, ঠিক যেমন ন্যাশনাল কংগ্রেস, সিপিআইএম, এইরকম যে দলগুলো রয়েছে সারা ভারত জুড়ে তারা পলিটিক্স করে, সেই রকম দলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া উচিত, এইরকম বক্তব্য রেখেছিলেন তিনি। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পক্ষে কোনো দল ভাঙানোই কিন্তু কোনো একটা সমস্যার কাজ নয়। এই মহারাষ্ট্রে আপনাদের মনে থাকবে এনডিএ গভর্নমেন্টের একদম পুরনো যে সাথী তিনি কিন্তু ছিলেন বালা সাহেব ঠাকরে, এবং বালা সাহেব ঠাকরে থাকাকালীন তার যে অস্মিতাটা বা তার পার্টি যে ভোট পেত সেটাও হিন্দুত্ববাদী ভোটটাই পেত, এবং বিজেপির যে অস্মিতাটা সেটাও হিন্দুত্ববাদী অস্মিতাই ছিল। কিন্তু তাদের ওপর, তাদের ঘাড়ে ভর দিয়ে বিজেপি যেভাবে মহারাষ্ট্রে ঢুকলো, এবং তার পরবর্তীতে সম্পূর্ণ তাদের দল ভাঙিয়ে তার পার্টি যে বাবা সাহেব ঠাকরের যে পার্টি সেটা উদ্ধব ঠাকরে এখন চালান, এবং সেই শিবসেনা পার্টিটাকে ভেঙে একনাথ শিন্ডেকে সম্পূর্ণ সিন্ডিকেট করে নিয়ে আসে, এবং সেখান থেকে তাকে মুখ্যমন্ত্রী করে দেয়া, পরবর্তীতে তাকে উপমুখ্যমন্ত্রী করে দেয়। এবং একনাথ শিন্ডেও সেই সময় একদম বিজেপি যেমন তাকে চালিয়েছে তেমন তিনি চলেছেন, কিন্তু এখন তার মনে হচ্ছে কোথাও গিয়ে সম্পূর্ণ আকালি দলের মতন সম্পূর্ণ তার পার্টির চেহারাটা হয়ে যাবে না। তার কারণ পাঞ্জাবের আকালি দল সেটা বালা সাহেব ঠাকরের সঙ্গেই বিজেপি যখন অটল বিহারী বাজপেয়ী চালান তখন তাদের সঙ্গে যুক্ত হয়েছিল। পাঞ্জাবের আকালি দল একটা আঞ্চলিক দল ছিল, এবং বর্তমানে আকালি দল এনডিএ কে ছেড়ে আসলেও
তাদের আর বিশেষ রাজনীতিতে, পাঞ্জাবের রাজনীতিতে কোনো অস্তিত্বই দেখা যায় না, এবং সেইটাই এই মুহূর্তে অবস্থা হবে না তো সিন্ডিকেট অর্থাৎ একনাথ শিন্ডের পার্টির, তেমন একটা আশঙ্কা। এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে একই চেষ্টা বিজেপি বারংবার করেছে এবং সফল হয়েছে। ঠিক যেমন ভাবে এই মুহূর্তে তামিলনাড়ুতে এআইডিএমকে সঙ্গে ভারতীয় জনতা পার্টি অ্যালায়েন্স করে তারা ভোটে লড়াইটা করে এবং ডিএমকে তাদের সঙ্গে একটা লড়াইতে তারা বিরোধীর জায়গায় রয়েছে। ঠিক তেমন ভাবে বিহারে লাল্লান সিং এবং সঞ্জয় ঝা তারা এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছে ইদানিং কালে অমিত শাহ, যে নীতিশ কুমার কি চাইছে বা নীতিশ কুমার কি চাইছে না সেটার থেকেও একদম চাপিয়ে দেওয়া, অর্থাৎ বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা 101খানা আসনে যে লড়বে এইটাই নীতিশ কুমারকে শেষ পর্যন্ত মেনে নিতে হলো। তার কারণ নীতিশ কুমারের দুই নেতা এখন অমিত শাহের এতটাই ফেভারিট হয়ে উঠেছে, লাল্লান সিং এবং সঞ্জয় ঝা। তারা নামমাত্রই জেডিইউতে রয়েছেন, তারা অ্যাকচুয়ালি হয়তো কোথাও গিয়ে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে কাজ করেন। এবং সেই লাল্লান সিং এবং সঞ্জয় ঝাকে পরশুদিন রাত্রিবেলা চার্টার ফ্লাইটে করে ডেকে নিয়ে গিয়েছিলেন, আপনাদের সেই কথাও আমরা জানিয়েছিলাম। এবং অমিত শাহ এইটাই একটা ট্যাকটিক্স যে একটা রিজিওনাল পার্টির সঙ্গে মার্জ করে সম্পূর্ণ এনডিএ গভর্নমেন্ট চালানো এবং তার পরবর্তীতে সেই রিজিওনাল পার্টিটাকে আস্তে আস্তে মাইনাস করে দেয়া। এবং ইতিমধ্যেই নীতিশ কুমারের কিন্তু সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। রেজাল্ট যেভাবেই আসুক না কেন বাইরে বেরিয়ে রেজাল্ট যেটা এসছে তাতে দেখা গিয়েছে নীতিশ কুমারের দল জেডিইউ দল তারা 85টা আসন পেয়েছে এবং সেই 85টা আসনের কিন্তু এই মুহূর্তে গাম্ভীর্য রয়েছে এবং সেই গাম্ভীর্যটাই নীতিশ কুমার দেখাচ্ছেন। দ্বিতীয় দফা ভোটের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি নীতিশ কুমার একদম রীতিমতন ফুল ফর্মে চলে এসেছেন। নীতিশ কুমার অসুস্থ এই ধরনের কোনো বিষয়ই তার কাছে একদম ঠেকছে না। এবং সেই জায়গা থেকে আজকে সকালবেলা নীতিশ কুমার প্রাথমিকভাবে জেডিইউ দল তাদের সঙ্গে বৈঠক করেন এবং একদম নরেন্দ্র মোদী স্টাইলে বৈঠক করেন। তিনি তার পার্টি কার্যকর্তাদের সঙ্গে যখন বৈঠক করছিলেন ঠিক একই স্টাইলে নরেন্দ্র মোদী বৈঠক করেন, অর্থাৎ তিনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন এবং সামনে সার দিয়ে একদম টিউশন নেওয়ার মতন স্টুডেন্টরা বোধহয় তার বসে আছে, এইরকম একটা প্রেক্ষাপট তৈরি করেছিল নীতিশ কুমারও। কিন্তু নীতিশ কুমারের সঙ্গে একনাথ শিন্ডের যে সমস্যাটা, একনাথ শিন্ডের হাতে অতটা ক্ষমতা নেই, একনাথ শিন্ডে ছাড়া মহারাষ্ট্র শাসন করতে পারবে না বিজেপি, সেই অবস্থাটা একনাথ শিন্ডের নেই। বরঞ্চ একনাথ শিন্ডেকে রাজনৈতিকভাবে বেঁচে থাকতে গেলে বিজেপির সাথ ধরতে হবে। বিজেপির হাত না ধরে একনাথ শিন্ডে মহারাষ্ট্রে কোনো মতেই আর কোনোভাবেই সারফেসে ভেসে থাকতে পারবেন না। সেই ভয়টাই কোথাও গিয়ে এই মুহূর্তে সিন্ডিকেট দলের প্রতিষ্ঠাতা একনাথ শিন্ডে পাচ্ছেন। এবং তিনি যে কাজটা করেছিলেন উদ্ধব ঠাকরের সঙ্গে সেইটাই কি তাকে রিপিটেডলি পেতে হচ্ছে না? অর্থাৎ যে কাজ মানুষ যখন করে সেটা জীবন হোক কিংবা রাজনীতি হোক সেটা আবারও তাকে ফেস করতে হয়। এবং এই মুহূর্তে একনাথ শিন্ডে কিন্তু সেই সিঁদুরে মেঘটাই দেখছেন। হয়তো নীতিশ কুমারকে দেখে তিনি একটু হৌসলা পাচ্ছেন, তিনি একটু সাহস পাচ্ছেন, কিন্তু নীতিশ কুমারের যে ফেস ভ্যালু রয়েছে বিহারে সেটা কিন্তু একনাথ শিন্ডে নেই মহারাষ্ট্রে। একনাথ শিন্ডেকে যখন ইচ্ছা যেমন ইচ্ছা বিজেপি ব্যবহার করে ফেলে দিয়েছে, কিন্তু তাতে বিজেপির কিচ্ছু যায় আসেনি। কিন্তু নীতিশ কুমারকে সেই বিষয়টা করতে পারছে না, বিজেপি এখনো পর্যন্ত করতে পারছে না। তারা গত 5 বছর আগেও সিঙ্গেল লার্জেস্ট পার্টি ছিল, এখনো সিঙ্গেল লার্জেস্ট পার্টি রয়েছে সংখ্যার নিরিখে অন্তত, কিন্তু সেই জায়গা থেকেও কোনো মতেই তারা সম্পূর্ণ বিহারটাকে দখল করতে পারছে না নীতিশ কুমারকে ছাড়া। কিন্তু মহারাষ্ট্র তো সম্পূর্ণভাবে দখল হয়েই গেছে। এবং এখন এই মুহূর্তে যেটা আপনাদের বলে শুরু করলাম, দেবেন্দ্র ফডনবিস এবং একনাথ শিন্ডে তাদের মধ্যে রীতিমতন একটা চুক্তি হয়েছে যে ভারতীয় জনতা পার্টির কোনো নেতা বা কোনো পদাধিকারীকে একনাথ শিন্ডে যেমন নিজের দলে টানবে না, ঠিক তেমন ভাবেই একনাথ শিন্ডের কোনো পদাধিকারীকেও ভারতীয় জনতা পার্টি দলে টানবে না। এবং সেটার ভিত্তিতেই সম্পূর্ণ সরকার এই মুহূর্তে চলবে। তবে এই মুহূর্তে কতদিন সেই সরকার চলতে পারে, কারণ ভারতীয় জনতা পার্টি বা সরকারের সঙ্গে সবাই থাকতে চায়, ক্ষমতার সঙ্গে সবাই থাকতে চায়। তাই সেই ক্ষেত্রে একনাথ শিন্ডের পার্টির যে প্রবণতা সেটা তো খুব একটা ভালো তিনিই মেনটেন করেননি এবং তিনি নিজেই শিবসেনা ছেড়ে এসেছিলেন। সেই নজিরটা সামনে রেখে একজন নেতা নিজের দলকে কতদিন আগলে রাখতে পারবেন ক্ষমতা ছাড়া, কারণ ক্ষমতার সম্পূর্ণ চাবিকাঠিটা কিন্তু মহারাষ্ট্রে বিজেপির হাতে। সেটা কিভাবে, সেটা অন্য একটা প্রসঙ্গ, সেটা নিয়ে রাহুল গান্ধী বিস্তারিত একটা আর্টিকেল লিখেছেন বটে। কিন্তু আমরা অবশ্যই এই মুহূর্তে যা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সরকার তৈরি হলেও সম্পূর্ণ স্মুথ সরকার চলছে না। মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর মধ্যে রীতিমতন বিবাদ তৈরি হয়ে গিয়েছে দল ভাঙানো নিয়ে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন? দল ভাঙানো রাজনীতি কতটা ঠিক রাজনীতির জন্য ক্ষতিকারক? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।